মর্নিং। তো আজকে আমরা কথা বলবো HbA1c নিয়ে বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। ব্যাপারটা কি? এদিকে বলছি হিমোগ্লোবিন, এদিকে যাদের ব্লাড সুগারের গন্ডগোল হয় তারাই টেস্টটা করান। কি হলো কেসটা? এখানে আবার হিমোগ্লোবিনের সাথে সুগারের কি সম্পর্ক হলো সেটা আগে ক্লিয়ার করি। নামটা কি? HB, হিমোগ্লোবিন HbA1c। জিনিসটা কি? ধরো তোমার শরীরে ব্লাড সুগার লেভেল বেশি আছে, তোমার যে রক্তের ব্লাড গ্লুকোজ সেগুলো তোমার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, দিয়ে একটা ভেরিয়েন্ট তৈরি করে হিমোগ্লোবিনের, যেটা হচ্ছে HbA1c। কত পার্সেন্ট হিমোগ্লোবিনের সাথে ওই সুগারটা যুক্ত হয়েছে, অ্যাটাচড হয়েছে, সেইটাই আমরা এই রিপোর্টের মাধ্যমে দেখতে পাই। এমনিতে যাদের ধরো সুগার বেশি আছে, অনেকদিন ধরে আনকন্ট্রোলড আছেন, তাদের তো আমরা বুঝতে পারি বটেই। এই টেস্টটার একটা খুব সুন্দর একটা বিউটি আছে, সেটা হচ্ছে এই টেস্টটা থেকে আমরা বুঝতে পারি যে সেই মানুষ, সেই পেশেন্ট আগামী দিনে তার ডায়াবেটিস হবার কি প্রবণতা, বা তিনি প্রি ডায়াবেটিক কিনা, বা তিনি হয়তো অদূর ভবিষ্যতে তার ডায়াবেটিস আসবে না, বা তার শরীরে গত 3 মাসে তিনি কিভাবে তার খাওয়া দাওয়া বলো, ডায়াবেটিস বলো কন্ট্রোল করেছেন। কিছু কিছু জিনিস আবার এই যে রিপোর্ট বা এই যে রেজাল্টটা যে আসবে এই টেস্টের, সেটাকে আবার এদিক ওদিকও করে দেয়। সেগুলো বলছি আমি আস্তে আস্তে। আগে বলি যে এর প্যারামিটার কতটা থাকা উচিত। দেখো, যদি তোমার থাকে 5.6 এর নিচে, 5.6 হচ্ছে বর্ডার লাইন, 5.6 এর নিচে যদি থাকে তাহলে তোমার এখন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, আমরা বলি T2DM, এখন হওয়ার সম্ভাবনা নেই। যদি 5.7 থেকে 6.4 এর মাঝখানে থাকে তাহলে তুমি প্রি ডায়াবেটিক আর একজন ডায়াবেটিস হয়ে আছে, দুজনের মধ্যে কিন্তু লাইফস্টাইলে বিশেষ কিছু একটা পার্থক্য হয় না। কারণ যিনি প্রি ডায়াবেটিক তিনি তার উচিত তার সমস্ত রকমের ম্যানেজমেন্ট চালু করা, কারণ তিনি আর বেশি দিন প্রি ডায়াবেটিক থাকবেন না। ঠিক আছে, কি করা উচিত? ওই শুরু করা উচিত ডায়েট, এক্সারসাইজ, তার সাথে তার চোখের যে চেক আপ আর কি, রেটিনাল চেক আপ যেটা, সেগুলো তার করা উচিত, কারণ তিনি প্রি ডায়াবেটিক। ঠিক আছে, প্রি ডায়াবেটিক বলে আনন্দ পাওয়ার কিছু নেই। প্রি ডায়াবেটিক তোমাকে সেই ডায়াবেটিক পেশেন্টের মতোই তোমাকে চলাচল করতে হবে। হলো? আর এরপর হলো আমি বললাম 5.7 থেকে 6.4, তারপরে তো হচ্ছে 6.5 এর ওপর। 6.5 এর ওপরে হয়ে গেলে হচ্ছে তুমি ডায়াবেটিক, প্রপার ডায়াবেটিক। এতে কি হয় কি বলতো, তোমার প্রপার ডায়াগনোসিসটা হয়। তুমি বলবে আমার ফাস্টিং পিপি থাকে, ফাস্টিং পিপির একটা অন্যরকম বা র্যান্ডাম, ওটার একটা অন্যরকম সিগনিফিকেন্স, এটার একটা অন্যরকম সিগনিফিকেন্স। ঠিক আছে, যেমন ধরো একজন মানুষ তিনি অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, ঠিক আছে, তার করা উচিত HbA1c। বা ধরো একজন মহিলা তিনি প্রেগনেন্সি নিতে চাইবেন, সেই সময় তার HbA1cটা করে নেওয়া উচিত। আর একটা সময় করা উচিত যখন ধরো কোনো পেশেন্টের ট্রিটমেন্টের প্রোটোকল বা ট্রিটমেন্টের প্রসিডিওর চেঞ্জ করা হয়েছে, তখন HbA1cটা করিয়ে নেওয়া দরকার। কারণ তাহলে বোঝা যাবে যে এই যে নতুন প্রোটোকলটা এলো তাতে আমার কি চেঞ্জ হলো, বা আমাকে আর কি কি চেঞ্জ করতে হবে, আমাকে ডোজ চেঞ্জ করতে হবে কিনা, কি বৃত্তান্ত, সেগুলো বোঝা যায়। আর একটা কথা বলি, যেটা আমি বলে বলে ক্লান্ত, সেটা হচ্ছে স্মোক করলে কিন্তু HbA1cতে এফেক্ট পড়বেই। আমাদের শরীরে, আমি বলেছিলাম না আগে একটা ভিডিওতে বলেছিলাম ইডিওসিনক্রেসি কথাটা। এই যে স্মোকিংয়ের যে পার্টিকেলগুলো বা স্মোকিংয়ের যে এফেক্ট আমাদের শরীরে, আমাদের বডিটা কিন্তু ইডিওসিনক্রেটিক টু দ্য পার্টিকেলস অফ স্মোকিং। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো আর একটা কথা বললাম, সেটা হচ্ছে ফাস্টিং পিপি র্যান্ডাম আর HbA1c। দেখো, ফাস্টিং পিপি ধরো যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছেন, তাদের কি করা হচ্ছে, তাদের আমরা সবসময় বলি বাড়িতে সুগার মাপার একটা মেশিন রাখবেন। কেন বলতো? ধরো হঠাৎ করে তিনি হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছেন কিনা, এইগুলো দেখার জন্য আমরা বলি রাখতে। বা এমনিতেও যারা ধরো অনেকদিন ধরে ভুগছেন তাদের আমরা অনেক সময় হয় যারা খুব সিরিয়াস পেশেন্ট তাদের তো প্রত্যেক দিনে চেক করা হয়। ঠিক আছে, বা একাধিকবার দিনে সেটাও চেক করা হয়।
ঠিক আছে। তো সেই জন্য আমাদের বলা হয় যে বাড়িতে একটা রাখতে, কিন্তু HbA1cর জন্য আলাদা মেশিন, এবং সেটা প্রপারলি মানে সেটাতে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কয়েকটা জিনিস আছে, কয়েকটা ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের HbA1cকে এদিক ওদিক করতে পারে, মডিফাই করতে পারে। যেমন হচ্ছে কেউ ধরো অনেকদিন ধরে সাপ্লিমেন্ট নিচ্ছেন, যেমন হচ্ছে ভিটামিন ই সাপ্লিমেন্ট, ভিটামিন সি সাপ্লিমেন্ট, ভিটামিন B12 সাপ্লিমেন্ট। এইগুলো কি করে না আমাদের HbA1cর লেভেলটাকে এদিক ওদিক করে। বা ধরো কোনো লাইফে কোনো রকম মেজর কোনো ইভেন্ট হয়েছে, ঠিক আছে, ধরো জীবনে কোনো রকম অসুবিধা হয়েছে, কোনো রকম আমাদের হোমিওপ্যাথিতে যে জিনিসগুলোর উপর খুব খেয়াল রাখা হয়, ঠিক আছে, যে কোনো রকম ঘটনা ঘটেছে জীবনে, তারপরেই তোমার এই সমস্যাগুলো বেড়েছে, ঠিক আছে, বা এই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে। তো সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই যে ঘটনাগুলো সেগুলো আমাদের HbA1cকে এফেক্ট ফেলে। এবার সেইটা কিন্তু পেশেন্টের পক্ষে বোঝা সম্ভব নয় যে আমার জীবনে এই ঘটনা ঘটেছিল তাহলে আমার এই হওয়া সম্ভব, এগুলো কিন্তু একজন ডাক্তারবাবুই বুঝবেন, ঠিক আছে। এগুলো আবার নিজেরা ভেবে নিও না। আচ্ছা, তার সাথে ধরো ঘুমের সমস্যা অনেক সময় হয় অনেকেরই, আমাদের ডায়াবেটিক পেশেন্ট, মানে ধরো তিনি 1 নম্বর হচ্ছে তার ডায়াবেটিস, 2 নম্বর হচ্ছে তিনি স্মোক করেন, 3 নম্বর হচ্ছেন তার ফলে তার ইউরিনারি সমস্যা দেখা দিচ্ছে। তখন কি হবে না, তার রাত্রিরে ঘুম হবে না প্রপারলি, ঠিক আছে, তার রাত্রিরে বারবার বাথরুম পাবে, তার ফলে এমনিতেই তার HbA1c সে কমবেই না, প্রপার ঘুম না হলে কমবেই না, কি করবে তুমি তখন? সেজন্যই বলি স্মোকিংটা করো না, ঠিক আছে। আচ্ছা, এর ফলে কি হয় বলো দেখি না, কিছু ইনসুলিন রেজিস্ট্যান্স কিছু মেডিসিন থাকে, সেটা আমি হোমিওপ্যাথিতে আমাদের আন্ডারে পড়ে না, তো বলছি না। তো ঘটনাটা কী হয় বলো তো, যদি ধরে এবার বলবে যে আমার বাড়লো তো কি হলো, ঠিক আছে, ওর মতো বাড়লো আমি আমার মতো থাকবো, আমার পেশেন্ট এরকম বলেন আমাকে, বয়সটা কম তো এইসব বলা যায় আর কি। যাই হোক, তো হতো স্যারের সামনে বলতে দেখতাম কেমন বলতে পারো। আচ্ছা, কি হয় না আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল বেড়ে যায়। ফ্রি রেডিক্যাল বেড়ে গেলে কি হয়, ফ্রি রেডিক্যাল বেড়ে গেলে আমাদের যে ইন্টারনাল অর্গান বা ইন্টারনাল ভেসেল সেগুলোর ড্যামেজ হয়। তখন আমাদের কি হতে পারে, ভেসেল ওয়ালে ড্যামেজ হলো তো গেলে তুমি। আচ্ছা, অ্যাথেরোস্ক্লেরোসিস হলো, তারপরে তোমার কিডনির সমস্যা হবে, ব্রেনের সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, মোটামুটি এইসব ঘটবে, ঠিক আছে। এবার বলি এই যে পেশেন্টের কথা, এই পেশেন্টের কথা বলতে গেলেও কিছু মানে এক্সট্রা ইনফরমেশন তোমরা পাবে। সেটা হচ্ছে কিছু জিনিস আমরা বারণ করব প্রথমেই। সেটা হচ্ছে কোনো এক কালে, কোনো এক যুগে, কোনো এক জন্মে তুমি কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন তোমার সুগারের জন্য, উনি যে ওষুধ দিয়েছেন সেটাই উনি অবভিয়াসলি বলেছেন যে এত মাস পরে আপনি এবার যোগাযোগ করুন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইয়োর হেলথ, ঠিক আছে, ইয়োর হেলথ কন্ডিশন। তো তখন তুমি তাকে ইগনোর করে গিয়ে তুমি সেই ওষুধে কিনে খেয়ে যাচ্ছ। তাহলে কি হবে ঘটনাটা, সেটা হচ্ছে এইটাই হবে, HbA1c কমছে না, একই হয়ে আছে, তুমি নিজের মতো টেস্ট করে যাচ্ছ, বাবা সেলফে টেস্ট লোকে গাদা করায়, ঠিক আছে, কিন্তু কতটা করা দরকার কি বৃত্তান্ত এটাও পরে একদিন বলবো। যে এই যে HbA1c 3 মাস অন্তর কেন করাতে বলে, কারণ ওই যে বললাম হিমোগ্লোবিনের সাথে জুড়ছে, আর একটা RBC কদিন বাঁচে, 120 দিন, মানে 3 মাস, 3 4 12 হলো, সেই জন্য বলে 3 মাস অন্তর করাতে। অনেকে তো নিজে 1 মাসে 2 বার করে HbA1c করান, অনেকে নিজে যে টেস্ট কোনো প্রয়োজনই নেই সেসব করিয়ে নেন, কিন্তু ডাক্তারবাবুর সাথে যে একবার আলোচনা করি সেইটা করা যাবে না, ওরে বাবা না, এগুলো হচ্ছে হাফ কাজ, তো এগুলো না ঠিক হয় না, অনেক ভুলভাল হয়ে যায় এর মধ্যে, তো তোমাদেরই ক্ষতি, আমরা আর কি করবো বলো। আচ্ছা, তো এনার HbA1c ছিল 11, একদম 11, কম জমে আসে না ভাই, একদম 11। তার সাথে এনার অনেক রকম কমপ্লিকেশনসও ছিল। কি কমপ্লিকেশনস ছিল, ওই যে বললাম, তুমি যখন প্রি ডায়াবেটিক দেখছো নিজেকে, যখন বুঝে যাচ্ছ তুমি প্রি ডায়াবেটিক, তখন তোমার কি করা উচিত, তখনই তোমার চোখ যে একটা নির্দিষ্ট সময় অন্তর আমি চেক আপ করবো, রেটিনাল চেক আপ, সেটা তোমার করা উচিত। এবার তুমি সেটা করালে না, বা তোমার সেটা করিয়ে তুমি দেখছো সমস্যা এসে যাচ্ছে, স্বাভাবিক, তুমি বলছো আমি তো সুগারের ওষুধ খাচ্ছি তাও কেন হচ্ছে না, সমস্যা হচ্ছে তোমার সুগারের ওষুধটার কিছু ডোজ, কিছু তার চেঞ্জ করা দরকার, ঠিক আছে, সেটা একমাত্র কম্পোজিশন, সেটা একমাত্র ডাক্তারবাবুই বুঝবেন। তো এনারও ছিল, এনার চোখের সমস্যা এসে গিয়েছিল, এনার মানে ভালো রকম চোখের সমস্যা এসে গিয়েছিল, গ্লুকোমা, অ্যান্ড
তার সাথে এনার স্কিনের সমস্যা, এনার ইউরিনোজেনিয়াল সমস্যা, তার সাথে স্টুলের সমস্যা তো বটেই, সমস্ত সমস্যা এনে টেনে একটা খিচুড়ি, জাস্ট একটা খিচুড়ি। তো আমি স্যারকে যখন দেখালাম, স্যার তখন আমাকে বললেন আগে সুগারটা কমা, সুগারটা যদি ওনার কমে যায়, সুগারটা যদি ওনার কন্ট্রোলে আসে, তখন ওনার বাকি সমস্যাগুলো আপনাই কমে যাবে। এগুলো সব হচ্ছে আনকন্ট্রোলড T2DM এর কমপ্লিকেশনস, ঠিক আছে? তো তারপর স্যার ওষুধ দিলেন। অ্যান্ড আমি সত্যিই থ্যাঙ্কফুল এইসব মানুষদের কাছে, এইসব পেশেন্টদের কাছে যারা কথা শোনেন, মানে উইদাউট কোয়েশ্চেনিং কথা শোনেন। আমি বলছি না যা বলবো শুনে নাও চোখ বন্ধ করে, যেটা মানে তোমাকে তো বুঝতে হবে না কখন কে কীভাবে আমার ভালো চাইছে। কোঅপারেটিভ, এনারা প্রচণ্ড কোঅপারেটিভ। যখন যেভাবে যেটা খেতে বলেছি, যখন যা সমস্যা হয়েছে উনি আমাকে জানিয়েছেন। আমি যেমন বলি না যে সবসময় আমাকে জানাবে, যদি তখন আমি ফোন নাও ধরতে পারি, আমি ঠিক পরে ফোন করব, তুমি আমাকে মেসেজ করে রাখো, আমি দেখে রাখবো। সবসময় বলি যে সবসময় আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবো, যখন দেখবে আমি ফোনটা ধরলাম না, হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি ঠিক দেখে রাখবো, ঠিক আছে? তো ইনি এই জিনিসটা খুব ফলো করেন। ইনি ইভেন আমার যদি কোনোদিন রবিবারে একটু ফোন করতে দেরি হয়ে যায়, ইনি আমাকে ফোন করেন, হ্যাঁ এখনো তো করলে না ঠিক আছে? তো মানে এত দায়িত্ববান পেশেন্ট পাওয়া ভাগ্যের, খুব কমই পাওয়া যায় সিরিয়াসলি, সেই জন্যই এরকম সুন্দর রেজাল্ট আসে। তো ভালোই হলো, মানুষটা ভালো হচ্ছেন, একদম পুরো কন্ট্রোলে এসে যাবে, তার চেষ্টা আমরা করছি। তবে ইনি আমাদের কথা সবই শোনেন, শুধু ইনি ওই বিহেভিয়ারটাই একটু অ্যাভয়েড করতে পারেন না, এই যা আর কি। আর করা যাবে, মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে, বুঝলে তো? আমি একদিন এই টেস্টগুলো নিয়ে একদিন বলবো, ঠিক আছে? যে কি টেস্ট কিভাবে, মানে আমি দেখছি অনেকেই মানে নিজেরাই টেস্ট করিয়ে নিয়ে চলে আসেন। কি হয় বলো তো, যে টেস্টটা করানোর দরকার সেই টেস্টটা বাদ দিয়ে বাকি উল্টো পাল্টা টেস্ট চারটি তোমরা করিয়ে নিয়ে চলে আসো, যেগুলোতে তোমাদেরই পয়সা নষ্ট। আমি থোড়ি পয়সা পাচ্ছি তোমার টেস্টের জন্য, বলো তো? এইসব পয়সা নষ্ট করো না। আমি পয়সা পেলেও আমি তোমাকে বেকার করাবো না, তোমার যেটা দরকার সেটাই করানো হবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। কারোর যদি এরকম HbA1c দেখছো বেড়ে আছে, কন্ট্রোল হচ্ছে না, এই সেই, তার সাথে পরবর্তী আরও কমপ্লিকেশানস এসে গেছে, নার্ভের সমস্যা এসে গেছে, হাত পা ঝিনঝিন করছে, ঘুম আসছে না, ইনসোমনিয়া যেটা থেকে যায়, তার সাথে প্রস্টেটের সমস্যা এনারও ছিল, বিড়ি তো ছাড়তে পারবে না, তাই আর কি আর বলি বলো? তো যোগাযোগ করতে পারো, সেটা কোনো বড় কথা নয়, ভালো হয়ে যাবে, ঠিক আছে? বাই।